হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে যে ক্লাসটা নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। কেননা বিগত 2 বছর ধরে কিন্তু এই টপিক থেকে কিন্তু প্রত্যেকটা শিফটে 1 থেকে 2টো কোশ্চেন কিন্তু আসে এবং এবছরও তোমাদের আসবেই। সেই কারণে এই টপিক থেকে আমরা আজকে কোশ্চেনগুলো নিয়ে এসেছি। সেটা হচ্ছে কি অর্থনীতি, ইকোনমিক্স থেকে আমরা টোটাল 100খানা কোশ্চেন আলোচনা করব। যেমন আমরা নৃত্যের 100খানা কোশ্চেন আলোচনা করেছি, ঠিক একই রকমভাবে ইকোনমিক্সের 100খানা কোশ্চেন আলোচনা করব পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1-এ থাকবে 50খানা কোশ্চেন এবং পার্ট 2-তে থাকবে 50খানা কোশ্চেন। দুটো পার্ট থাকবে, দুটো পার্টে 100খানা কোশ্চেন আমরা কভার করব, ঠিক আছে? তো সেই সঙ্গে যারা তোমরা এমটিএস দেবে অবশ্যই এই কোশ্চেনগুলো তো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং তারই সঙ্গে এসএসসির যে সকল এক্সামগুলো রয়েছে সিজিএল, জিডি, দিল্লি পুলিশ বা সিএইচএসএল, এই সকল এক্সামগুলোর জন্য কিন্তু এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমাদের যারা পিডিএফ নিয়েছো, এই পিডিএফের মধ্যে কিন্তু পেয়ে যাবে সেই কোশ্চেনগুলো, কিন্তু অবশ্যই পড়বে। যারা পিডিএফ সংগ্রহ করোনি, পিডিএফ সম্পর্কে একটু বলে দিই তোমাদের। একটা পিডিএফ রয়েছে 2019 থেকে 23 পর্যন্ত এসএসসি এমটিএসের যে এক্সামগুলো হয়েছিল, সেই এক্সামের জেনারেল অ্যাওয়ারনেসের 4300 এমসিকিউর একটা পিডিএফ রয়েছে, এবং তারই সঙ্গে তোমরা পাবে এসএসসি জিডি 2022 যেটার এক্সাম হয়েছিল 2023-এ। এই দুটো টোটাল পিডিএফ মিলিয়ে 4820খানা এমসিকিউ। প্রত্যেকটা এমসিকিউর উত্তর মার্ক করে দেওয়া রয়েছে এবং তারই সঙ্গে এক্সট্রা আলোচনা করা রয়েছে, ঠিক আছে? যদি তোমরা এই পিডিএফটা নিতে চাও তো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। পিডিএফ মূল্য মাত্র 50 টাকা। সবার কথা ভেবে এই মূল্যটা রাখা হয়েছে। মাত্র 50 টাকায় তোমরা কিন্তু এই দুটো পিডিএফ পেয়ে যাবে। আর তারই সঙ্গে বলি, তোমরা অনেকেই টেলিগ্রাম বা আমাদের ক্লাসের কমেন্টে জানিয়েছিলে যে ইংলিশের জন্য তোমাদের সুখবর রয়েছে। কেননা ইংলিশের জন্য আমরা এসএসসি ইংলিশ সেন্টার এই নামের ইউটিউব চ্যানেল ইতিমধ্যে খুলে ফেলেছি, যেখানে একটি ক্লাস কিন্তু অলরেডি দেওয়া হয়েছে। ফার্স্ট ক্লাস যেটা আলোচনা করা হচ্ছে এসএসসি এমটিএসের ইংলিশ যে সকল গ্রামারগুলো আসে, গ্রামারের যে সকল টাইপ, প্রত্যেকটা টাইপ ডিটেলস বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে। এই টাইপগুলো যদি তোমরা দেখে যাও তাহলে কিন্তু গ্রামারের কোনো কিন্তু সমস্যা থাকবে না। গ্রামারের যেই কোশ্চেন দেওয়া না কেন প্রত্যেকটা কিন্তু তোমরা কিন্তু সলভ করে দিয়ে আসতে পারবে। তার জন্য ওই ক্লাসটা তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই দেখে নাও, এবং সেই সঙ্গে পরবর্তীতে প্রিভিয়াস ইয়ার এমসিকিউ কিন্তু তোমাদের আলোচনা হবে, ঠিক আছে? ওটা ফার্স্ট ক্লাস দেওয়া রয়েছে গ্রামার, একদম বেসিক গ্রামার, যে সকল মানে একদম এমটিএস যেই সকল গ্রামার থেকে মানে যেই সকল রুলস থেকেই কোশ্চেনগুলো করে সেই রুলসগুলোই ওখানে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? অবশ্যই দেখবে। আর তারই সঙ্গে এই এসএসসি ইংলিশ সেন্টার এখানে টেলিগ্রাম চ্যানেল খুলে দেওয়া রয়েছে। ওখানে তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে, ক্লাসের ফ্রি পিডিএফ ওই টেলিগ্রাম চ্যানেলে পাবে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল এবং এই ইউটিউব চ্যানেল দুটোতেই জয়েন করে যাও। দুটোরই লিঙ্ক আমাদের এই ক্লাসের ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, ওখান থেকে জয়েন করে যাও। এবার চলো শুরু করি আজকের ক্লাসে। আমাদের প্রথম কোশ্চেন কী রয়েছে দেখো, আধুনিক অর্থনীতির জনক কাকে বলে? আধুনিক অর্থনীতি, যেহেতু অর্থনীতি পড়ছি তো অবশ্যই এই প্রশ্নটা জেনে রাখা দরকার। আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর 3, অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথকে আধুনিক অর্থনীতির জনক বলা হয়। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, কোন অর্থনৈতিক ক্রিয়াকলাপ তৃতীয় খাতের অন্তর্ভুক্ত করা যাবে না? কোন অর্থনৈতিক ক্রিয়াকলাপ তৃতীয় খাতের অন্তর্ভুক্ত করা যাবে না? সেটা হচ্ছে মৌমাছি পালন। এটা তৃতীয় খাতের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে না। কেননা তৃতীয় খাত কি না, তৃতীয় খাতগুলি হচ্ছে সর্বাধিক বিকাশের ক্ষেত্র, কারণ তাদের শিল্পের জন্য কোনো কাঁচামাল উৎপাদন করতে হয় না, এবং তারা পরিষেবা শিল্প হিসাবে পরিচিত। যেমন টিউশন পড়ানো, শিক্ষক বা ব্যাংকিং, আইনজীবী, তো এগুলো সবই কিন্তু তৃতীয় খাতের মধ্যে পড়ে, ঠিক আছে? একটি কল সেন্টারে কাজ করা, টিউশন পড়ানো, ব্যাংকিং, এগুলো সবই তৃতীয় খাত। তারপরে দেখো, অর্থনীতির প্রাথমিক খাত ড্যাশের সাথে সম্পর্কিত। অর্থনীতির প্রাথমিক যে খাত সেটা কিসের সাথে সম্পর্কিত? কৃষি, উৎপাদন, তথ্য প্রযুক্তি না পরিবহন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, কৃষির সাথে সম্পর্কযুক্ত। কোন খাত ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড? আমাদের ভারতের অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে কোন খাত বলো তো? একমাত্র সেটা হচ্ছে কৃষি খাত কিন্তু আমাদের ভারতের অর্থনীতির মেরুদণ্ড। মুদ্রাস্ফীতির কারণ কি? মুদ্রাস্ফীতি মানে জিনিসের দিনের পর দিন দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা জিনিসের একের পর এক দাম কিন্তু
বাড়তেই চলেছে। ছোটোবেলা যে জিনিসটা তোমরা 4 টাকা 5 টাকায় কিনতে, সেটা এখন দাঁড়িয়ে গেছে 10 টাকা 15 টাকায়, তাই তো? তো এইরকম যে মুদ্রাস্ফীতি, তো এই মুদ্রাস্ফীতির কারণটা কী? কারণটা হচ্ছে অর্থ সরবরাহ বৃদ্ধি। কারণ মানুষের কাছে অর্থ সরবরাহটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আমাদের কাছে মানে যে সকল দেখো তোমরা যারা একদম মানে মধ্যবিত্ত পরিবারের ছেলে, বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের ছেলে, তোমরা দেখবে আগে তোমাদের কাছে যে না টাকা পয়সা থাকতো, তো এখন মোটামুটি কিছু না কিছু তার থেকে বেশি টাকা পয়সা আছে, তাই কি না? তো এই যে আমাদের অর্থ সরবরাহটা যেহেতু আমাদের সবার কাছে বৃদ্ধি পাচ্ছে, তার জন্যই কিন্তু আজকে মুদ্রাস্ফীতিটা দেখা দিচ্ছে। এইভাবে কিন্তু এটা বাড়তে থাকবে, পরকে পর বছরের পর বছর প্রত্যেকটা জিনিসের যেমন দাম বাড়তে থাকবে, মানুষের কাছে অর্থ সরবরাহটাও কিন্তু বৃদ্ধি পাবে। ঠিক আছে, এরপর দেখো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন কী রয়েছে? অর্থ সরবরাহ কমিয়ে মুদ্রাস্ফীতি নিরাময়ের প্রক্রিয়াকে কী বলে? অর্থ সরবরাহ যদি কমিয়ে দেওয়া হয়, মুদ্রাস্ফীতিটা নিরাময়ের প্রক্রিয়া, অর্থ সরবরাহ কমিয়ে মুদ্রাস্ফীতি নিরাময়, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে কী প্রক্রিয়া বলা হয়? এই প্রক্রিয়াকে বলা হয় ডিসইনফ্লেশন বলা হয়। তারপরে দেখো মুদ্রাস্ফীতির সময় টাকার মূল্য কী হয়? মুদ্রাস্ফীতির সময় টাকার মূল্য কী হয় বলো? একটা উদাহরণ দিয়ে বোঝাই। দেখো, তোমরা ধরো একটা কোনো পেন আগে কিনতে, একটা পেন কিনতে দাম পড়তো 10 টাকা, ঠিক আছে? এখন ওই পেনটাই এখন ধরো পড়ছে 15 টাকা। তাহলে দেখো, এই যে সময়ের সাথে সাথে মুদ্রাস্ফীতির সময় টাকার মূল্যটা কী হয়? দেখো, মুদ্রাস্ফীতি হলে জিনিসের দাম কী হয়? বাড়ে তো। তাহলে এখানে দেখো, আগে আমরা 10 টাকায় ওই একটা পেন কিনতে পারতাম, 10 টাকায়। এখন সেই পেনটা কিনতে গেলে আমাদের কত টাকা দিতে হচ্ছে? 15 টাকা দিতে হচ্ছে। তাহলে আগে 10 টাকার পাওয়ার এতই ছিল যে আমি ওই পেনটাকে কিনে নিতে পারতাম, কিন্তু এখন ওই পেনটাকে কিনতে হলে আমাকে 15 টাকা দিতে হচ্ছে। তার মানে কি, মুদ্রার যে মূল্যটা, টাকার যে মূল্যটা, সেটা কিন্তু দিনকে দিন কী পাচ্ছে? হ্রাস পায়। মুদ্রাস্ফীতির সময় টাকার মূল্য হ্রাস পায়, এই কথাটা মনে রাখবে। আশা করি সবাই বুঝতে পেরেছি উদাহরণের মাধ্যমে। এরপরে চলে যাই আমরা 8 নম্বর। যদি একটি অর্থনীতিতে মুদ্রাস্ফীতি ক্রমাগত বাড়তে থাকে, অর্থনীতিতে মুদ্রাস্ফীতি ক্রমাগত বাড়তে থাকে, তাহলে কেন্দ্রীয় ব্যাংক ড্যাশ করতে পারে। কেন্দ্রীয় ব্যাংক কী করতে পারে? কেন্দ্রীয় ব্যাংক রেপো রেট বৃদ্ধি করতে পারে। রেপো রেট বৃদ্ধি মানে কি? ধরো কোনো ব্যাংক থেকে যে সুদ নিচ্ছ, সেই সুদের হারটা বাড়াতে পারে। যদি সুদের হারটা বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু মানুষ টাকা পয়সাটা, লোনটা নেওয়া, সেগুলো কিন্তু কম করে দেবে মানুষের কাছে। তাহলে টাকা সরবরাহটা কমে যাবে, তাহলে তখন এদিকে মুদ্রাস্ফীতিটা কমে যাবে। আর যদি রেপো রেট হ্রাস করে দেয়, মানে ধরো সুদের হারটা যদি কমিয়ে দেয়, তাহলে কী হবে? মানুষ লোন নেবে, মানুষের কাছে অর্থ সরবরাহ হবে, আর সেই সঙ্গে মুদ্রাস্ফীতি বাড়তে থাকবে, তাই কি না? তো তাহলে বুঝতে পেরেছো, মুদ্রাস্ফীতি ক্রমাগত বাড়তে থাকে, তখন কেন্দ্রীয় ব্যাংক কী করতে পারে? রেপো রেট বৃদ্ধি করতে পারে। এরপরে 9 নম্বর দেখো, মুদ্রাস্ফীতি ঘটে যখন সামগ্রিক সরবরাহ ড্যাশ। মুদ্রাস্ফীতি কখন ঘটে? যখন সামগ্রিক সরবরাহটা সামগ্রিক চাহিদার চেয়ে কম হয়। আমরা ধরো যে কোনো একটা জিনিস, যে জিনিসটা বাজারে কম আছে, কিন্তু মানুষের চাহিদাটা অনেক বেশি সেই জিনিসটা নেওয়ার জন্য, তাহলে কী হবে? সেই জিনিসটার দাম বেশি হয় কি না? ধরো দোকানে দুটো জিনিস আছে, কিন্তু সেই জিনিসটাকে নেওয়ার জন্য 10 জন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তখন তাহলে এই দুটো জিনিসের দাম বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। তাহলে মুদ্রাস্ফীতি ঘটে যখন সামগ্রিক সরবরাহ সামগ্রিক চাহিদার থেকে কম হয়, তখনই। 10 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন খাত থেকে ভারতীয়রা জিডিপি সবচেয়ে বেশি অংশ পায়? কোন খাত থেকে জিডিপি সব থেকে বেশি পায়? সেটা হচ্ছে পরিষেবা খাত। পরিষেবা খাত থেকে সব থেকে জিডিপি বেশি পায়। এরপরে চলে যাও 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে কী রয়েছে? নিম্নলিখিত কোন ভিত্তিতে খাতগুলিকে সরকারি এবং বেসরকারি খাতে শ্রেণীবদ্ধ করা হয়েছে? নিম্নলিখিত কোন ভিত্তিতে
খাতগুলিকে সরকারি এবং বেসরকারি খাতে শ্রেণীবদ্ধ করা হয়েছে। তো সঠিক অ্যান্সার আসবে অপশন নাম্বার 3, উদ্যোগের মালিকানা। উদ্যোগের মালিকানা অর্থাৎ যাকে ইংলিশে বলা হয় ওনারশিপ অফ এন্টারপ্রাইজেস। ওনারশিপ অফ এন্টারপ্রাইজেস। তো এখানে অর্থনীতিতে বেশি যেটা সমস্যা হয় ল্যাঙ্গুয়েজ, মানে ভাষার সমস্যাগুলো বেশি হয়। ইংলিশ টার্ম, বাংলা টার্মগুলো অনেক সময় আমাদের বুঝতে অসুবিধা হয় ইংলিশ টার্মের থেকে। তো এই জন্য আমরা এখানে দেখো উদ্যোগের মালিকানা অর্থাৎ ওনারশিপ অফ এন্টারপ্রাইজ, এই জন্য ইংলিশ লেটারটা দিয়ে দিয়েছি, কারণ এটা তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে যার কারণে। এরপরে যেটা দেখো 12 নম্বর কোশ্চেন, একটি অর্থনীতিতে বাজার কোন কার্যক্রমে জড়িত? একটি অর্থনীতিতে বাজার কোন কার্যক্রমে জড়িত? বেতন বা লাভের জন্য সম্পাদিত কার্যক্রম। বেতন বা লাভের জন্য সম্পাদিত কার্যক্রম। গবেষণা ও উন্নয়ন কোন ধরনের খাতের উদাহরণ? গবেষণা ও উন্নয়ন এগুলো হচ্ছে চতুর্থ খাত, চতুর্থ সেক্টর বা চতুর্থ খাতের সাথে যুক্ত। নিচের কাকে মাইক্রো ইকোনমিক্সের জনক বলা হয়? মাইক্রো ইকোনমিক্স জনক বলা হয় আলফ্রেড মার্শাল। আলফ্রেড মার্শালকে বলা হয়। 1920 দশকে অর্থনীতিতে এই ম্যাক্রো শব্দটি প্রবর্তনকারী অর্থনীতিবিদ কি? ম্যাক্রো শব্দটি প্রবর্তনকারী অর্থনীতিবিদ তিনি হচ্ছেন রাগনার ফিশ। রাগনার ফিশ। 16 নম্বর, ম্যাক্রো অর্থনীতিকে আর কি বলা হয়? এই ম্যাক্রো অর্থনীতিকে আমরা আরও বলতে পারি আয়ের তথ্য, অর্থাৎ থিওরি অফ ইনকাম। থিওরি অফ ইনকাম বলতে পারি, ঠিক আছে। ম্যাক্রো ইকোনমিক্সে অধ্যয়ন করা মৌলিক সমস্যা কি? অধ্যয়ন করার মৌলিক সমস্যা আয়ের প্রজন্ম, অর্থাৎ জেনারেশন অফ ইনকাম। জেনারেশন অফ ইনকাম। নিচের কোনটি অর্থনীতির কেন্দ্রীয় সমস্যা নয়? অর্থনীতির কেন্দ্রীয় সমস্যা নয় কোনটি? কখন উৎপাদন করতে হবে, এটা সমস্যা নয়। সমস্যা কি? কি উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করা হতে হবে, আর কার জন্য উৎপাদন করতে হবে, এগুলোই হচ্ছে সমস্যা। ভারতকে নিচের কোন ধরনের অর্থনীতি হিসাবে বিবেচনা করা হয়? ভারতকে কোন ধরনের অর্থনীতি হিসাবে বিবেচনা করা হয়? ভারতকে মিশ্র অর্থনীতি হিসাবে বিবেচনা করা হয়। সমাজতান্ত্রিক অর্থনীতি মানে একটি অর্থনীতি যেখানে ড্যাশ। সমাজতান্ত্রিক অর্থনীতি বলতে কি? যেখানে উৎপাদনের উপায়ের সম্মিলিত মালিকানা। উৎপাদনের উপায়ের সম্মিলিত মালিকানা। 21 নম্বর দেখো, নিচের কোনটি ল্যাসেস ফেয়ার সিস্টেমের বৈশিষ্ট্য? ল্যাসেস ফেয়ার সিস্টেম এর বৈশিষ্ট্য কোনটি? না হচ্ছে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। সরকারের কোনো এতে হস্তক্ষেপ নেই। নিচের কোনটি উৎপাদনের মাধ্যম নয়? উৎপাদনের মাধ্যম নয় হচ্ছে মুদ্রা। উৎপাদনের মাধ্যম কোনগুলো? জমি, শ্রম, মূলধন, এগুলো হচ্ছে উৎপাদনের মাধ্যম। কোন অর্থনীতিতে মূল্য প্রক্রিয়ার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়? কোন অর্থনীতিতে মূল্য প্রক্রিয়ার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়? মিশ্র অর্থনীতিতে। নিচের কোনটি এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে মূলধনী পণ্য ব্যক্তিগত ব্যক্তি বা ব্যবসার মালিকানাধীন এবং পণ্য ও পরিষেবার উৎপাদন সাধারণ বাজারের সরবরাহ ও চাহিদার উপর ভিত্তি করে করা হয়? এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে মূলধনী পণ্য ব্যক্তিগত ব্যক্তি বা ব্যবসার মালিকানাধীন এবং পণ্য ও পরিষেবার উৎপাদন সাধারণ বাজারের সরবরাহ ও চাহিদার উপর ভিত্তি করে করা হয়। সেটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি। পুঁজিবাদী অর্থনীতি। 25 নম্বর দেখো, প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে একটি পণ্য উৎপাদন ভারতীয় অর্থনীতির কোন সেক্টরের সাথে সম্পর্কিত একটি কার্যকলাপ?
প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে একটি পণ্য উৎপাদন। এটা হচ্ছে প্রাথমিক খাত বা প্রাথমিক সেক্টরের সাথে সম্পর্কিত। উৎপাদনের সাথে সম্পর্কিত উৎপাদনের সাথে সম্পর্কিত সেকেন্ডারি সেক্টর। প্রাথমিক কর্মকাণ্ডে জড়িত শ্রমিকদের ড্যাশ কলার শ্রমিক বলা হয়। প্রাথমিক কর্মকাণ্ডে জড়িত শ্রমিকদের কি বলা হয় না হচ্ছে লাল কলার শ্রমিক বলা হয়, রেড কলার শ্রমিক বলা হয়। নিষ্পত্তিযোগ্য ব্যক্তিগত আয় কি? নিষ্পত্তিযোগ্য ব্যক্তিগত আয় সমান ব্যক্তিগত আয় মাইনাস ব্যক্তিগত আয়কর। নিষ্পত্তিযোগ্য ব্যক্তিগত আয় সমান কি হবে? ব্যক্তিগত আয় থেকে মাইনাস ব্যক্তিগত আয়কর বাদ দিলেই নিষ্পত্তিযোগ্য ব্যক্তিগত আয় পেয়ে যাবে। ভারতের জাতীয় আয় গণনা করার জন্য বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারকারী প্রথম ব্যক্তি কে? ভারতের জাতীয় আয় গণনা করার জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্যবহারকারী প্রথম ব্যক্তি তিনি হচ্ছেন VKRV রাও। আউটপুট পদ্ধতি অনুসারে জিডিপি কিভাবে গণনা করা হয়? স্থির মূল্যে জিডিপি মাইনাস কর প্লাস ভর্তুকি। আউটপুট পদ্ধতি অনুসারে জিডিপি কিভাবে গণনা করা হবে? স্থির মূল্যে জিডিপি থেকে মাইনাস কর প্লাস ভর্তুকি। কোনটিকে জিডিপি ডিফ্লেটর বলা হয়? জিডিপি ডিফ্লেটর। অন্তর্নিহিত মূল্য ডিফ্লেটরকে জিডিপি ডিফ্লেটর বলা হয়। জিডিপি এবং জিএনপির মধ্যে পার্থক্য কি? জিডিপি এবং জিএনপি এই দুটোর মধ্যে প্রধান যে পার্থক্য রয়েছে সেটা হচ্ছে বিদেশ থেকে মোট বৈদেশিক আয়। এই যে এতক্ষণ জিডিপির কথা বলছি, জিডিপির ফুল ফর্ম কি না হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ভালো করে মনে রাখো, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এই জিডিপি হলো একটি দেশের অভ্যন্তরীণ ভূখণ্ডের মধ্যে উৎপাদিত পণ্য ও পরিষেবার সমষ্টিগত মূল্য। আর জিএনপি মানে কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। জিএনপি হলো বিদেশ থেকে জিডিপি এবং মোট আয়ের সমষ্টি। বিদেশ থেকে জিডিপি প্লাস মোট আয়ের সমষ্টি হচ্ছে জিএনপি। দুটো কথা মনে রাখো, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, এমটিএসে কিন্তু কোশ্চেন আসে। তারপরে দেখো এনএসএসও হলো ভারত সরকারের পরিসংখ্যান মন্ত্রকের অধীনে একটি সংস্থা। তো এই এনএসএসওর সম্পূর্ণ নাম কি? সম্পূর্ণ রূপটা কি? এনএসএসও এর সম্পূর্ণ রূপ হচ্ছে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। 34 নম্বর দেখো, একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে এক বছরে উৎপাদিত সমস্ত পণ্য ও পরিষেবার মূল্যের সমষ্টিকে কী বলে? একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে এক বছরে উৎপাদিত সমস্ত পণ্য ও পরিষেবার মূল্যের সমষ্টিকে বলা হয় গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ জিডিপি বলা হয়। একটু আগেই আলোচনা করলাম। তারপরে দেখো, নিচের কোনটিকে জিডিপি ডিফ্লেটর বলা হয়? জিডিপি ডিফ্লেক্টর কোনটাকে বলা হয়? যেটা একটু আগে বললাম, জিডিপি ডিফ্লেক্টর কাকে বলা হয়? অন্তর্নিহিত মূল্য ডিফ্লেটরকে জিডিপি ডিফ্লেটরও বলা হয়। তো নিচের কোনটিকে জিডিপি ডিফ্লেটর বলা হয়? এটা সঠিক অ্যান্সার আসবে অপশন নাম্বার 1, নামমাত্রের থেকে প্রকৃত জিডিপির অনুপাত। নামমাত্রের থেকে প্রকৃত জিডিপির অনুপাত। অর্থনীতিতে জিডিপি ডিফ্লেটর হলো অর্থনীতির সমস্ত নতুন অভ্যন্তরীণভাবে উৎপাদিত চূড়ান্ত পণ্য এবং পরিষেবার দামের স্তরের একটা পরিমাপ। ঠিক আছে। 36 নম্বর দেখো, নিচের কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাজ নয়? রিজার্ভ ব্যাংকের কাজ কোনটা নয়? সেটা হচ্ছে জনসাধারণের কাছে আমানত গ্রহণ এবং ঋণ প্রদান। এটা কিন্তু রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই, ভারতের যে রিজার্ভ ব্যাংক আরবিআই কাজ কিন্তু নয়। এটা ব্যাংক মুদ্রা জারি করা
বাণিজ্যিক ব্যাংকের নগদ মজুদের কাস্টোডিয়ান আর হচ্ছে ক্রেডিট কন্ট্রোলার। এই তিনটে হচ্ছে রিজার্ভ ব্যাংকের কাজ রয়েছে। কোন প্রাণীটি আরবিআই এর চিহ্নের উপর রয়েছে? আরবিআই যে লোগো দেখতে পাবে সেই লোগোর মধ্যে, চিহ্নের মধ্যে কোন প্রাণীর ছবি রয়েছে? একটা প্রাণী আর একটা গাছ। গাছটির নাম কি? সেটা হচ্ছে তাল গাছের ছবি দেখতে পাবে, আর প্রাণী হচ্ছে বাঘ, বাঘের ছবি দেখতে পাবে। 38 নম্বর দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? এই আরবিআই কবে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার অপশান নম্বর 2, এপ্রিল 1935। এপ্রিল 1935 সালে। আরবিআই 1 এপ্রিল 1935 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সদর দপ্তর কোথায়? না হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্র। আর হচ্ছে স্যার অসবর্ন স্মিথ ছিলেন রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর, আর সিডি দেশমুখ ছিলেন রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর। স্যার অসবর্ন স্মিথ রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর, আর ভারতীয় যদি বলে তখন হবে সিডি দেশমুখ, আর বর্তমান গভর্নর যদি বলে শ্রী শক্তিকান্ত দাস। এইগুলো মনে রাখতে হবে। তারপর 39 নম্বর দেখো, নিচের মধ্যে কে ভারতে মুদ্রানীতি তৈরি করে? ভারতের মুদ্রানীতি কে তৈরি করে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই করে থাকে। তারপরে দেখো, ব্যাংক রেট বলতে কী বোঝায়? ব্যাংক রেট, ব্যাংক রেট বলতে বোঝায় কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ধার্যকৃত সরকারি সুদের হার। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ধার্যকৃত সরকারি সুদের হার। এরপরে চলে যাও 41 নম্বর কোশ্চেন। 41 নম্বরে কী রয়েছে দেখো। তার আগে যারা ক্লাসটাকে লাইক করোনি, তো অবশ্যই ক্লাসটা লাইক করে, যদি ভালো লাগছে ক্লাসটা, যদি তোমাদের মনে হয় যে ভালো লাগছে, তো অবশ্যই ক্লাসটা লাইক করো এবং কমেন্ট করে জানাও কেমন লেগেছে। ঠিক আছে? পরবর্তী পার্ট 2 তোমাদের জন্য নিয়ে আসবো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ক্লাস পেতে গেলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তবে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে দিলে ক্লাসগুলো পেয়ে যাবে। 41 নম্বর দেখো কী রয়েছে, সিআরআর। সিআর এর পূর্ণ রূপ কী? সিআরআর এর পূর্ণ রূপ হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। ক্যাশ রিজার্ভ রেশিও। 42 নম্বর, 2023 সাল পর্যন্ত ভারতে কয়টি সরকারি ব্যাংক আছে? ভারতের সরকারি ব্যাংক কয়টি রয়েছে? 12টি। 12টি সরকারি ব্যাংক রয়েছে। আগে 27টা ছিল, এখন 12টি রয়েছে। সেই 12টি ব্যাংক কী কী? প্রত্যেকটা নাম দেখে নাও। দেখো, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ভারত, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়া ব্যাংক, ভারত ওভারসিজ ব্যাংক, তারপর হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাংক, আর হচ্ছে ভারতীয় স্টেট ব্যাংক। এই যে 12খানা ব্যাংক, এটা কিন্তু বর্তমানে ভারতের এগুলো হচ্ছে সরকারি ব্যাংক। 43 নম্বর দেখো, 2020 সালের এপ্রিল থেকে নিম্নলিখিত কোন ব্যাংক ভারতীয় ব্যাংকের সাথে একীভূত হয়েছে? 2020 থেকে ভারতীয় ব্যাংকের সাথে একীভূত হয়েছে, সেটা হচ্ছে এলাহাবাদ ব্যাংক, যার বর্তমান নাম হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক, তাই তো? সেই এলাহাবাদ ব্যাংক 2020 সাল থেকে ভারতীয় ব্যাংকের সাথে একীভূত হয়েছে। আর 2019 যদি জিজ্ঞেস করে, এটাও দিয়ে দিয়েছি আমি। দেখো, ব্যাংক অফ বরোদা, এটা একীভূত হয়েছে 2019 সাল থেকে। 44 নম্বর দেখো, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকটি প্রতিষ্ঠিত হয় 1 জানুয়ারি 1982 সালে। স্মল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ এসআইডিবিআই, বাংলায় বলা হয় ক্ষুদ্র শিল্প ও উন্নয়ন ব্যাংক। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এসআইডিবিআই এর সদর দপ্তর রয়েছে লখনৌতে। আঞ্চলিক গ্রামীণ ব্যাংক কার দ্বারা অর্থায়িত হয়? আঞ্চলিক যে গ্রামীণ ব্যাংকগুলো রয়েছে, এগুলো জাতীয়করণ কর্তৃক বাণিজ্যিক ব্যাংক দ্বারা অর্থায়িত হয়। আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলি আরআরবি আইন 1976-এর বিধানের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল। আরআরবি আইন, এটাও মনে রাখতে হবে। তপশিলি ব্যাংকগুলি ড্যাশের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তপশিলি যে ব্যাংকগুলো রয়েছে, এগুলোকে আরবিআইয়ের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। নিচের কোনটি টাকার কাজ নয়? আমাদের যে টাকার কাজ নয় কোনটি? সেটা হচ্ছে
ব্যবহার নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত। ব্যবহার নিয়ন্ত্রণ আমরা কীভাবে ব্যবহার করবো, সেটা কি টাকা নিয়ে নির্ধারণ করবে? নিশ্চয়ই না। কে নির্ধারণ করতে? টাকার কাজটা তাহলে কি? বিনিময় প্রক্রিয়ার মধ্যবর্তী হিসেবে কাজ করে। কারোর কাছ থেকে কোনো জিনিস নেব, তাকে আমি টাকা দেবো, তাই তো? সেই টাকাটা সেই বিনিময় প্রক্রিয়ার মধ্যবর্তী হিসেবে কিন্তু কাজ করবে। টাকার ভাণ্ডার হিসেবে কাজ করে, আর হচ্ছে অ্যাকাউন্টের একক হিসেবে ব্যবহার করা হবে। তারপরে দেখো 49 নম্বর, ভারতে হট মানি শব্দটি কি বোঝাতে ব্যবহৃত হয়? ভারতে হট মানি শব্দটি বিদেশি পোর্টফোলিও বিনিয়োগে বোঝাতে ব্যবহৃত হয়। লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের 50 নম্বর কোশ্চেন, সংবিধিবদ্ধ তারল্য অনুপাতের অধীনে কী হবে? অপশানগুলো বড় রয়েছে, অ্যান্সারটা দেখে নাও। বাণিজ্যিক ব্যাংকগুলি তাদের মোট সম্পদের একটা নির্দিষ্ট শতাংশ তরল আকারে রাখে। বাণিজ্যিক ব্যাংকগুলি তাদের মোট সম্পদের একটা নির্দিষ্ট শতাংশ তরল আকারে রাখে। এটাই হচ্ছে সংবিধিবদ্ধ তারল্য অনুপাতের অধীনে বাণিজ্যিক ব্যাংকগুলি তাদের মোট সম্পদের একটি নির্দিষ্ট শতাংশ তরল আকারে রাখে। তো এই ছিল মোট 50খানা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এইভাবে পরে আবারও 50খানা পার্ট 2 নিয়ে আসবো তোমাদের জন্য, সেখানেও 50খানা কোশ্চেন থাকবে। তো যদি ক্লাসটা ভালো লাগে থাকে অবশ্যই সবাই লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাও, ঠিক আছে? আর আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে স্টাডি সাকসেস কোচিং সেন্টার, এই চ্যানেলে তো অবশ্যই যুক্ত হবে। এবং তারই সঙ্গে সঙ্গে আমরা যে তোমাদের জন্য ইংলিশের জন্য যে চ্যানেলটা খুলেছি, এই যে এসএসসি ইংলিশ সেন্টার, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। এই টেলিগ্রাম এবং ইউটিউব দুটো চ্যানেলেই তোমরা কিন্তু যুক্ত হয়ে যাও, সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই আমাদের এই ইংলিশ চ্যানেলটিকে। এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইংলিশ ক্লাস কিন্তু পাবে, ঠিক আছে? আর পিডিএফটা পেতে গেলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। নাম্বারটা তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ, আর ডেসক্রিপশানেও দেওয়া রয়েছে, ওখান থেকে হোয়াটসঅ্যাপ করবে, তার পরবর্তী প্রসেস ওখানে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।